আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের পক্ষ থেকে অনলাইন ফ্রি ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি কণিকার উপরে সম্পূর্ণ ফ্রিতে একটা ক্লাস। এটা আমাদের সপ্তম ক্লাস। তোমরা জানো অলরেডি আমরা 6টা ক্লাস শেষ করছি। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ টপিকস অন্তরীকরণ যোগজীকরণ আমরা শেষ করে ফেলছি। তোমরা চাইলে আমাদের পেজে সেই ক্লাসগুলো আপলোড দেওয়া হচ্ছে, সেখান থেকে দেখতে পারো। তো আজকে আমরা আরও গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কণিক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো কনিক্সের মধ্যে 3টা টপিকস ঢুকানো হচ্ছে, সেটা হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। তো অবশ্যই অঙ্কগুলো করার আগে তোমাদের যে সূত্রগুলো আছে, বেসিক সূত্রগুলো, সেগুলো কিন্তু জানতে হবে, কারণ সূত্র ছাড়া তুমি এই অঙ্কগুলো কখনোই করতে পারবা না। আর পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সবগুলোর ক্ষেত্রে যে সূত্র জানবে সে চোখে দেখে অনেক প্রশ্নের অ্যান্সার বলে দিতে পারবে। ঠিক আছে, চলো আজকে আমরা ক্লাস শুরু করতেছি। দেখো, প্রথমে আমরা পরাবৃত্ত দিয়ে শুরু করতেছি। আমরা যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি, তোমরা সবাই জানো পরাবৃত্তির চিত্রটা আমি যদি এখানে একটু আঁকে একটু ডিফাইন করার চেষ্টা করি। তোমরা সবাই জানো যে এইটা এটা আমাদের কি শীর্ষবিন্দু, এটা আমাদের উপকেন্দ্র, এটা শীর্ষ, এটা উপকেন্দ্র, এটা অক্ষরেখা, এটা নিয়ামক রেখা, এবং এটা হচ্ছে কি নিয়ামকের পাদবিন্দু। এই ছিল বেসিক পরিচয়। আমরা জানি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0 এবং পরাবৃত্তের সাধারণ সমীকরণ y² = 4ax বা x² = 4ay। ঠিক আছে, তাহলে এটা শীর্ষবিন্দু। তাইলে আমরা একটু একটা জিনিস এখানে লক্ষ্য করলাম যে আমাদের যে শীর্ষবিন্দুটা সেটা পরাবৃত্তের উপরে অবস্থিত। অর্থাৎ যদি আমাদের শীর্ষবিন্দু বের করতে বলে, তাহলে আমরা শীর্ষবিন্দু দিয়ে সেই পরাবৃত্তটাকে সিদ্ধ করলে যেটা পাবো সেটাই কি পরাবৃত্তের শীর্ষবিন্দু। কিন্তু উপকেন্দ্র কিন্তু পরাবৃত্তের উপর অবস্থিত নয়, অক্ষের উপর অবস্থিত, এবং নিয়ামকের পাদবিন্দু কিন্তু পরাবৃত্তের উপর উপস্থিত নয়, সেটা কি অক্ষরেখার উপর অবস্থিত, অর্থাৎ অক্ষরেখা নিয়ামক রেখার ছেদবিন্দু। এইটুকু মনে রাখো, তারপরে আমরা অঙ্কে চলে যাচ্ছি। দেখো, আমরা যদি একটু বিগত বছরের 2টা প্রশ্ন দেখি, y² + 4x + 2y - 8 = 0 পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? আমি একটু অপশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখি ধরতে পারো কিনা। করো দেখে এটা ধরতে পারো কিনা, যে একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করতে বলছো, যেখানে শুধু কি দেওয়া আছে, পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে। আমি একটু হিন্টস দিয়ে দেই, যেহেতু পরাবৃত্তের শীর্ষবিন্দুটা একটা চিত্রের দিকে খেয়াল করো, কার উপর অবস্থিত, পরাবৃত্তের উপর অবস্থিত, সেহেতু শীর্ষবিন্দু বসালে অবশ্যই পরাবৃত্তটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে এখান থেকে তুমি চাইলে অপশন টেস্ট করে দেখতে পারো যে কোন বিন্দু বসাইলে এটা সিদ্ধ হয়। জান্নাত লিখছো এ, ঠিক আছে, আমাদের অ্যান্সারটা হবে এ নাম্বারটাই। আর কেউ করতে পারছো? সোনালি লিখছো এ, আলিয়াস খান লিখছো এ, হ্যাঁ ঠিক আছে। আর কেউ? নিয়ন লিখছো এ। সবারটাই হয়েছে। দেখো, আমি একটু হেল্প করে দেই। অর্থাৎ এইখানে যদি আমি অপশন টেস্ট করি, অর্থাৎ কি ওয়ার জায়গায় কত বসাবো, -1 + 4 * x এর জায়গায় 9/4 + 2 * -1 - 8,
এটা সমান তোমাকে কত পাইতে হবে? 0 পাইতে হবে। তাহলে এখানে দেখো থাকলো 1 প্লাস 9 মাইনাস 2 মাইনাস 8, অর্থাৎ আলটিমেটলি 0। ওই সূত্র ভাঙে যদি আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র করতে যাই, আমাদের হিউজ সময় লাগবে, পরীক্ষা এত সময় নাই। সো যদি শীর্ষবিন্দু চায় তাহলে তোমরা অপশান টেস্ট করেই পরীক্ষায় অ্যান্সার করতে পারো। শুধু এটা কিন্তু শুধুমাত্র শীর্ষবিন্দুর ক্ষেত্রে, কারণ উপকেন্দ্র এবং নিয়ামকের পাদবিন্দু কিন্তু অক্ষরেখার উপর অবস্থিত, পরাবৃত্তের সমীকরণের উপর অবস্থিত নয়। সেই ক্ষেত্রে উপকেন্দ্র দ্বারাও পরাবৃত্তের সমীকরণ সিদ্ধ হবে না, নিয়ামকের পাদবিন্দু দ্বারাও সিদ্ধ হবে না। পরবর্তী আমরা আরেকটা প্রশ্ন চলে যাচ্ছি। দেখো এটাও তোমাদের জন্যই খুবই সহজ একটা প্রশ্ন। তোমাকে আমি বললাম এটা বিগত বছরের একটা প্রশ্ন, 3y স্কয়ার ইকুয়ালস টু 5x পরাবৃত্তের উপকেন্দ্র কত? আমি অপশান দিয়ে দিচ্ছি। কেউ একজন করো দেখে আমাকে বলো যে এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? আলিস খান লিখছো সি, নিয়ন লিখছো সি। হ্যাঁ, আমাদের অ্যান্সারটা সি, ঠিক আছে। আর কেউ? সোনালি লিখছো সি, হ্যাঁ ঠিক আছে। দেখো আমি একটু হেল্প করি এই অঙ্কে। যদি কোনো অঙ্ক এইভাবে দেওয়া থাকে, হ্যাঁ, কোনো একটা সমীকরণ দেওয়া আছে, কিসের সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। যদি ওয়াই এর উপরে স্কোয়ার থাকে তাহলে তাকে অবশ্যই ওয়াই এর স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে। যদি এক্স এর উপরে স্কোয়ার থাকে তাহলে তাকে অবশ্যই এই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে। অর্থাৎ তোমাকে আগে এটা বের করতে হবে, কারণ আমরা সবাই জানি এই সমীকরণের ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক a,0। ঠিক আছে, তাহলে আমরা একটু চেষ্টা করি। এখানে থাকলো ওয়াই স্কোয়ার সমান 5/3 ইন্টু এক্স বা 4 ইন্টু 5/12 ইন্টু এক্স। অর্থাৎ আমাকে কি লাগবে? 4টা লাগবে। তাহলে এখানে আমার এ কত? 5/12। তাহলে আমরা সবাই জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক a,0, অর্থাৎ 5/12, 0। খুব সহজেই অ্যান্সার করতে পারবা। তোমাকে আগে সূত্রগুলো জানতে হবে। সূত্রগুলো যে যত দ্রুত ক্যাপচার করতে পারবা সে তত দ্রুত পরাবৃত্ত বলো, উপবৃত্ত বলো, অধিবৃত্ত বলো, এখান থেকে অ্যান্সার করতে পারবা। দেখো আরো খুবই সহজ একটা প্রশ্ন, পরীক্ষায় এইগুলোই থাকে, এই প্রশ্নগুলোই পরীক্ষায় থাকে, কিন্তু ওই সময় যায় অনেকে ভুল করে ফেলে, কারণ একসাথে যখন সবগুলো পড়তে যাবা অনেক সময় প্যাচ লাগার সম্ভাবনা থাকে। তো বেশি বেশি প্র্যাকটিস করলে তোমার জন্য অপরচুনিটি থাকবে খুব সহজেই অ্যান্সারগুলো করার। আচ্ছা, এরপরে দেখো তোমাকে আমি বললাম বিগত বছর আরো একটা প্রশ্ন, যে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 8x প্লাস 5 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? আমি অপশান দিয়ে দিচ্ছি 6, 8, 10, 12। তোমরা সবাই জানো, আমি সূত্রটা লিখে দিচ্ছি, যে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 মডুলাস অফ এ। যেহেতু এটা কার পুরো স্কোয়ার আছে? ওয়াই এর পুরো স্কোয়ার আছে। তাহলে এই সমীকরণটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসো, তারপর অঙ্কটা সলভ করো। একটু হেল্প করে দিলাম, দেখি ধরতে পারো কিনা।
তোমরা অনেকেই পারছো। নিয়ন লিখছো 8, জান্নাত লিখছো B, সোনালী B, এলিস খান লিখছো 8, অর্থাৎ যারা 8 লিখছো তাদের অ্যান্সারটা ঠিক আছে। হ্যাঁ, সবারটাই হয়েছে। এলিস খান লিখছো B, ঠিক আছে। আমি একটু হেল্প করে দেই, সরি। দেখো, যদি কোনো পরাবৃত্তের সমীকরণ আদর্শ ফর্মে নিতে চাও, প্রথম কাজ হবে এক্স স্কোয়ার অথবা এক্স অথবা ওয়াই স্কোয়ার অথবা ওয়াই এর কোনো সহগ থাকা যাবে না। এটা হচ্ছে প্রথম কথা। যোগ বিয়োগ আকারে কিছু থাকতে পারে, +0 -0 থাকতে পারে। তাহলে এখান থেকে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার থাকলো, প্রথমে তোমাকে 8 কমন নিবা, এক্স প্লাস 5/8 থাকলো। এখন তোমাকে কি মিলাইতে হবে? এ মিলাইতে হবে। এ মিলানোর জন্য তুমি এই সংখ্যার সাথে যা ইচ্ছা করো। তাহলে আমি মিলালাম 4ax। এখন এখান থেকে আমি এর মান কত পাইছি? 2। এই মানটা এখন এখানে বসাই দিলেই মডুলাস অফ 4a অর্থাৎ 8। যে সমীকরণই বলুক একটু খেয়াল করবা, এক্স আর এক্স স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ার অথবা এক্স আর ওয়াই এর কোনো সহগ থাকা যাবে না। এখানে সহগ থাকলে প্রথম কাজ হচ্ছে আগে সহগকে ভ্যানিশ করবা, আর সহগকে ভ্যানিশ করলে পরবর্তী স্টেপ অটোমেটিক তোমার মিলে যাবে। অঙ্কগুলো সহজ এবং কৌণিক থেকে প্রশ্ন সহজই হয়, খুব সহজেই পারা যায়। দেখো, আমি আরো একটা প্রশ্ন দিচ্ছি, এটা আরো সহজ। তোমাকে বললো যে y square equals to 9x, পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দু P এর কোটি 12 হলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত? আমি অপশন দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। কে একজন করো দেখি। বলছে যে y স্কয়ার ইকুয়াল 9x, পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দু P এর কোটি যদি 12 হয়, তাহলে উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব কোনটা বলো তো? পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দু যদি এটা হয়, ধরলাম P, তাইলে আমি একটু হেল্প করে দেই। এই যে দূরত্বটা, এটা কি ধরলাম আমি? এক্স আর ওয়াই। এই দূরত্বটা হবে উপকেন্দ্রিক দূরত্ব, যেটাই উপকেন্দ্র সেটাই ফোকাস। তাহলে উপকেন্দ্রিক দূরত্বটা হবে এক্স প্লাস এ। একটু হেল্প করে দিলাম, দেখে এখন করতে পারো কিনা। জান্নাত লিখছে 18.25। হ্যাঁ, অ্যান্সারটা ঠিক আছে। আমাদের অ্যান্সার হবে 18.25। কিন্তু তোমরা একটু সময় বেশি নিচ্ছ, তোমরা মনে হয় প্র্যাকটিস বেশি করতেছো না। সূত্রগুলা যত আয়ত্ত করতে পারবা, অঙ্কগুলো তত তাড়াতাড়ি শেষ করবা। আর কেউ ধরতে পারছো? দেখো, আমি একটু এখানে হেল্প করি। যেহেতু পি পি বিন্দুর ভুজ আমাকে কোটি বলেই দিছে কত? 12। তার মানে পি বিন্দুটা যেহেতু পরাবৃত্তের উপর অবস্থিত, অর্থাৎ পি বিন্দু বসালে কি হবে? পরাবৃত্তটা সিদ্ধ হবে। তো এখানে যদি আমি ওয়াই এর মান 12 বসাই, 12 হোল স্কোয়ার ইকুয়াল 9x, তাহলে 144/9 কত? এক্স সমান কত পাচ্ছি আমরা? 16। ঠিক আছে, এক্স এর মান পাইলাম আমরা 16। এখন উপকেন্দ্রিক দূরত্ব কি ছিল? এক্স প্লাস এ। তো এখান থেকে এর মানটা বের করো।
তাহলে তুমি এক্স এর মান পাইলা 16, তোমাকে এখন লাগবে কিসের মান? এ এর মান। তাহলে এখান থেকে যদি আমি এ ভাঙাই, ওয়াই স্কোয়ার সমান 9x বা 9/4 ইন্টু এক্স। তাহলে আমার এটা এখানে পাইলাম 9/4। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব কি জানো? এক্স প্লাস এ, অর্থাৎ এক্স প্লাস এ ইকুয়াল, এক্স এর মান পাইছিলাম আমরা 16 প্লাস 9/4, অর্থাৎ 16 যোগ 9কে ভাগ দিলে 2.25, অর্থাৎ এই যে 18.25। দেখো যারা ধরতে পারো নাই, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু থাকে। আচ্ছা, আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। দেখো তোমরা ধরতে পারো কিনা। আমি বললাম, প্রশ্নটা লিখতেছি যে এক্স স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু 1 মাইনাস ওয়াই পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ কি? আমি একটু অপশন দিয়ে দিচ্ছি। দেখি তোমরা ধরতে পারো কিনা, এটা কিভাবে করবা। একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, ভালো করে খেয়াল করে, এখানে কিন্তু এক্স এর উপরে স্কোয়ার আছে, অর্থাৎ এই সমীকরণটা, হ্যাঁ, বলছে নিয়ামকের সমীকরণ বের করো। করো দেখি। সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকার চেষ্টা করো, কারণ তোমরা সবাই জানো আমাদের লাইভ ক্লাসের সর্বোচ্চ রেসপন্সকারী 3 জনের মধ্যে আমাদের তোমাদের জন্য যে কৃষি গুচ্ছের অনলাইনের এক্সাম ব্যাচ, আমরা একটা নতুন ব্যাচ খুলছি, সেখানে ভর্তির জন্য তোমাদের জন্য থাকবে 50% ডিসকাউন্ট। আর নিজেরও প্র্যাকটিস হয়ে যাবে, সাথে কোনো সমস্যা থাকলে সেগুলোও খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো চেষ্টা করো আমার সাথে অ্যাক্টিভ থেকে নিয়ে প্রশ্নগুলো সলভ করার। আচ্ছা, নিয়ন লিখছে ওয়াই ইকুয়ালস টু 2, প্রশ্নের অ্যান্সারটা ওয়াই ইকুয়ালস টু 2ই হবে। আর কেউ? দেখো এখানে একটা ধরার মতো বিষয় আছে, হ্যাঁ, যখন এক্স এর উপরে স্কোয়ার থাকে, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল 4y, এরূপ পরাবৃত্তের ক্ষেত্রে নিয়ামকের সমীকরণ ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস এ, কে ইজ ইকুয়ালস টু ওয়াই ইজ ইকুয়ালস টু, তার মানে আমি সমীকরণ দেখেই বুঝতে পারতেছি আমার এই দুইটা কখনোই হওয়ার কোনো চান্স নাই। তার মানে হয় অ্যান্সার এটা অথবা অ্যান্সার এটা। এখন এই দুটার মধ্যে কনফিউজ, এই দুটার মধ্যে কনফিউজটার জন্য এখানে দেখো ওয়াই এর সহগ কিন্তু এখানে সবসময় পজিটিভ, অর্থাৎ এখান থেকে আমাকে -1 কমন নিয়ে তোমাকে আগে ওয়াই এর সহগটা বের করে নিতে হবে। আমি যদি -1 কমন নিই, আমার উপরে থাকবে ওয়াই -1, অর্থাৎ আমি এখন পাইলাম এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ay, ঠিক আছে। তাহলে আমি কি লিখছিলাম? ওয়াই ইজ ইকুয়ালস টু -1, এখন এখানে শুধু মান বসাই দিব, ওয়াই ইজ ইকুয়ালস টু -1। দেখো বুঝতে পারো কিনা। এখানে ওয়াই সমান কত? -1, মান বসাও, এখানে মান বসাও, ওয়াই -1 ইজ ইকুয়ালস টু 1 বা ওয়াই ইজ ইকুয়ালস টু 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2। এই তো অ্যান্সার, ওয়াই ইজ ইকুয়ালস টু 2। খুবই সহজ, কারণ এখানে ওয়াই এর সহগ ঋণাত্মক আছে। আমরা জানি কি ওয়াই এর সহগ কখনো ঋণাত্মক হওয়া যাবে না, অবশ্যই ধনাত্মক হতে হবে, এবং এর সাথে কোনো সহগ থাকা যাবে না 1 ছাড়া।
তো আমি আগে প্রথমে আলাদা করে নিলাম, তারপর এখানে ওয়াই মাইনাস ওয়ানকে আমি ওয়াই ধরছিলাম, ওয়াই সমান মাইনাসে মান বসালাম, ওয়াই এর মান বসালাম, যোগ বিয়োগ করলাম, পাইলাম ওয়াই সমান 2। আচ্ছা, অনেকেই করছো, এলিয়াস খান লিখছো, জান্নাত লিখছো বি, ঠিক আছে। সোনালি লিখছো বি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, এটার অ্যান্সার ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়ালস টু 2 যাদের আসছে তাদের সবারই ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। তোমাকে বলল যে কোনো পরাবৃত্তের উপকেন্দ্র ফোর কমা জিরো ও নিয়ামক x+2 হলে পরাবৃত্তের সমীকরণ কত, বা পরাবৃত্তের সমীকরণ কোনটি, বা পরাবৃত্তের সমীকরণ কি। আমি একটু অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। বলছে কোনো পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে 4,0 এবং নিয়ামক দেওয়া আছে x+2 হলে পরাবৃত্তের, আচ্ছা আরো শর্ট করে লিখে দেই, সমীকরণ কি। করো দেখে এটা ধরতে পারো কিনা। আমি একটু হেল্প করে দেই, যে কোনো পরাবৃত্তের সমীকরণ যখন আমরা নির্ণয় করব, যখন কোনো পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করব, তখন আমাদের দুটা জিনিস জানতে হয়। সেটা এক হচ্ছে নিয়ামকের সমীকরণ, আর দুই হচ্ছে উপকেন্দ্র। অর্থাৎ কোনো পরাবৃত্তের সমীকরণ বের করতে হলে তোমাকে অবশ্যই নিয়ামক রেখার সমীকরণ এবং উপকেন্দ্র জানতে হবে। এই দুইটা ছাড়া কখনোই কোনো পরাবৃত্তের সমীকরণ বের করা সম্ভব না। তাহলে আমরা যদি এই রেখাকে এম দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা সবাই জানি উপকেন্দ্রকে আমরা এস দ্বারা প্রকাশ করি। সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে এখানে হয় এসপি সমান পিএম, অর্থাৎ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব যা পাবো ক্যালকুলেশন করে, সেটাই হবে ওই পরাবৃত্তের সমীকরণ। এখন করো দেখি ধরতে পারো কিনা। তোমাদের সুবিধার্থে চাইলে এখানে বর্গ করে নিতে পারো, যেহেতু রুট ওভার আসবে। এসপি স্কোয়ার ইকুয়ালস টু পিএম স্কোয়ার। সোনালি লিখছো এই হবে, নিয়ন লিখছো এই হবে, হ্যাঁ অ্যান্সারটা ঠিক আছে, আমাদের অ্যান্সারটা এই আসবে। আর কেউ? নিয়ন লিখছো এই হবে, ঠিক আছে। দেখো, যারা পারো নাই আমি তাদেরকে হেল্প করতেছি। তাহলে আমার এখানে এই বিন্দু থেকে নিয়ামক উপকেন্দ্র কি দেওয়া ছিল 4,0, তাহলে দূরত্ব তারপরে কি স্কোয়ার, অর্থাৎ x-4 হোল স্কোয়ার প্লাস y-0 হোল স্কোয়ার ইকুয়াল, উপরে থাকলো ভূতের জায়গায় ভুজ বোঝাও x+2 ভাগ রুট ওভার 1 স্কোয়ার, তারপরে কি মডুলাস, যদি বর্গ করছি মডুলাস দেওয়ার দরকার নাই। শেষ করে দেখে এটা। অর্থাৎ যখন আমরা একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করব, তখন ওই বিন্দুর ভুজের জায়গায় ভুজের মান, কোটির জায়গায় কোটির মান ভাগ রুট ওভার এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার, এটা মূলত সরলরেখার কনসেপ্ট। তাহলে এখানে আমার এক্স এর জায়গায় এক্স বসতেছে প্লাস, যেহেতু ওয়াই নাই, ওয়াই এর মান দরকার নাই, প্লাস 2 ভাগ রুট ওভার এক্স এর সহগ কত, অনের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ 0, দেওয়া যা না দেওয়া তাই। এখন এটা ক্যালকুলেশন করে দেখবা, রেজাল্ট এইটাই চলে আসবে। হ্যাঁ আলিয়াস খান্না ঠিক আছে, এ যাদের অ্যান্সার এ আসছে তাদেরটা ঠিক আছে। দেখো, আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি।
ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে। একটু বোঝার ট্রাই করো, দেখো ধরতে পারো কিনা। আমি তোমাকে বললাম ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4x, আগে সূত্র লিখো। পরাবৃত্ত ও পরাবৃত্ত লেখো y ইকুয়াল mx প্লাস c রেখা স্পর্শক হলে দুটা সূত্র, একটা হচ্ছে c সমান a বাই m, একটা সূত্র হচ্ছে স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু হচ্ছে a বাই m স্কোয়ার 2a ভাগ f। একটু লিখো কষ্ট করে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এম এক্স সরলরেখাটা যদি এই পরাবৃত্তের স্পর্শক হয়, তাহলে আমরা সূত্র অনুযায়ী পাবো সি ইকুয়াল এ বাই এম, যেখানে এমটা হচ্ছে উক্ত সরলরেখার ঢাল, সিটা হচ্ছে ওয়াই অক্ষের থেকে কর্তৃত অংশের ছেদক, এবং এখানে এটা আমরা কই থেকে পাইছি, পরাবৃত্ত থেকে পাইছি, এবং সেই উক্ত স্পর্শ বিন্দুটা হবে এটা, অর্থাৎ স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। সূত্র লিখো, তারপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে এটা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। যদি সমীকরণটা এরকম হয় যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, তখন কি ঘটনা ঘটবে বলো তো? তখন আমাদের সি ইকুয়াল আসবে মাইনাস এ এম স্কোয়ার, ঠিক আছে? এবং আমাদের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক আসবে, আমি লিখে দিচ্ছি, লিখে নাও, 2am আর এ এম স্কোয়ার। দুটার জন্য কিন্তু আলাদা আলাদা, হ্যাঁ, পরীক্ষায় যে কোনো একটা দিয়ে প্রশ্ন থাকে, তবে প্রথমে যেটা লিখছিলাম সেটাই বেশি থাকে। আচ্ছা, প্রশ্নে চলে যাচ্ছি। পরীক্ষায় প্রশ্ন কিভাবে থাকে আমরা বিগত বছরের প্রশ্ন যদি একটু দেখি। গত বছরের একটা প্রশ্ন ছিল যে ওয়াই ইজ ইকুয়ালস টু যদি 2x প্লাস বি হয়, রেখাটি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16x পরাবৃত্তকে স্পর্শ করে, তাহলে বি সমান হট। আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। আচ্ছা, সোনালি লিখছে অ্যান্সার 2 হবে, ঠিক আছে। আর কেউ? নেউন লিখছে 2 হবে, এলিয়াস খান লিখছে 2 হবে। আর কেউ? দেখো, যারা পারো নাই তাদেরকে আমি একটু হেল্প করে দেই। আমাদের সূত্র কি ছিল বলতো? সি ইকুয়াল এ ভাগ এম। এখানে সি কত? বি ইকুয়াল এ, এটাকে ভাঙো 4ax, তার মানে আমাদের এক্স এর মান, এ এর মান কত? 4 ভাগ এম, সরলরেখার ঢাল কত? 2, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 2। এই যে 2 আমাদের অপশনের মধ্যেও আছে। আচ্ছা দেখো, এই ছিল, আমরা পরবর্তী টাইপে চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। এই ছিল মূলত আমাদের পরাবৃত্তের উপরের ক্লাস।
এই কয়েকটা টাইপের মধ্যে মূলত সবকিছু আমরা কভার করার চেষ্টা করছি। কোনো কিছু যদি মিসিং থাকে অথবা বোঝো নাই, অবশ্যই আমাদেরকে তোমরা আমাদের এই যে SMS করে জানাইতে পারো। আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি, অর্থাৎ আমরা পরাবৃত্ত শেষ করলাম, এবার আমরা উপবৃত্ত চলে যাচ্ছি। উপবৃত্ত। দেখো, উপবৃত্তের যে প্রশ্নটা ঘুরে ফিরে থাকে, আমি একটা প্রশ্ন লিখতেছি, 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 16x প্লাস 10y প্লাস 1 ইকুয়াল 0 কিসের সমীকরণ নির্দেশ করে? আমি অপশন দিয়ে দিচ্ছি, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, সরলরেখা। কেউ একজন আমাকে বলো দেখে এটা। তোমরা অনেকেই লিখছো, হ্যাঁ সোনালি লিখছো উপবৃত্ত, নিয়ন লিখছো বি, হ্যাঁ ঠিক আছে। আর কেউ? এখানে একটা জিনিস খেয়াল করবা, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের চিহ্ন দেখবা। কি দেখবো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের চিহ্ন ও সহগ, ঠিক আছে, এবং এক্স ওয়াই সম্বলিত পদ। ভালো করে মনে রাখো, যদি এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের মাঝখানে চিহ্ন প্লাস থাকে, অর্থাৎ ধনাত্মক থাকে, এবং সহগ সমানও হতে পারে, সমান নাও হতে পারে, এবং এক্স ওয়াই সম্বলিত পদ যদি না থাকে, তাহলে সেইটা হবে উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে। আর যদি এই চিহ্নটা ঋণাত্মক হয়, অর্থাৎ মাইনাস হয়, তখন আমরা সেটাকে বলবো অধিবৃত্ত। পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন থাকে, একটা সমীকরণ দিয়ে বলে যে এটা কিসের সমীকরণ, প্রমাণ করো, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন যারা পরীক্ষায় ঘুরে ফিরে থাকে, তোমরা সবাই জানো উৎকেন্দ্রিকতা। ই এর মান 0 লেস দেন ই লেস দেন 1 হলে সঞ্চার পথ হবে, আমি অপশন দিয়ে দিচ্ছি, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। করো দেখে এটা ধরতে পারো কিনা। আমি একটু কারেকশন করে দিই, দেখো, যদি এই যে কণিক, কণিকের মধ্যে, অর্থাৎ এই
কি বলে, উৎকেন্দ্রিকতার মান যদি 1 হয়, ঠিক আছে, সেটা হবে পরাবৃত্ত। যদি 0 থেকে 1 মধ্যে হয় সেটা হবে উপবৃত্ত। আর যদি 1 থেকে বড় হয় সেটা হবে অধিবৃত্ত। আর যদি 0 হয় সেটা হবে শুধু বৃত্ত। এটা একটু নোট করে লিখে নাও, পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকে এখান থেকে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, একটা প্রশ্ন ছিল বিগত বছরের। প্রশ্নটা এরকম যে পি এর মান কত হলে 4x² প্লাস q² ইকুয়াল 16 উপবৃত্তটি, খুবই সহজ প্রশ্ন, 0 ± 4 বিন্দু দিয়ে যায়। আমি অপশন লিখে দিচ্ছি, -1 1 6 আর -2। এটা করো দেখি ধরতে পারো কিনা। আমি একটু হেল্প করে দিচ্ছি। যখন বলবে যে কোনো বিন্দু দিয়ে, একটা বৃত্ত বলুক, উপবৃত্ত বলুক, অধিবৃত্ত বলুক বা রেখা বলুক, যাই বলুক বা পরাবৃত্ত বলুক, যখনই বলবে কোনো রেখা হোক, বক্ররেখা বা সরল রেখা, যদি কোনো বিন্দু দিয়ে যায়, অর্থাৎ ওই বিন্দু বসালে ওই রেখাটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে এখানে এক্স এর জায়গায় এক্স এর মান বসাবা, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবা। পি এর মান বের করে দেখি। তোমরা অনেকেই পারছো এটা এবং লিখছো 1। দেখো, তাদের অ্যান্সারটা ঠিক আছে। আমি একটু কারেকশন করে দিচ্ছি কিভাবে করব। আমি বলেইছিলাম এখানে কি এক্স এর জায়গায় 0, তার মানে পুরোটা 0 যদি বসাই, প্লাস পি ইন্টু আর মান +-4, তারপর হোল স্কয়ার ইকুয়ালস টু 16, অর্থাৎ এখানে কি 16 দিয়ে 16কে ভাগ দিলে পি ইকুয়ালস টু 1। খুবই সহজ একটা প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার আসছে। আচ্ছা দেখো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তোমাকে বলল, খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির
বৃহৎ অক্ষের অর্ধেক হলে উৎকেন্দ্রিকতা কত? ই সমান হট। করো দেখে এটা ধরতে পারো কিনা। আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি। √5/6, 6/√5, √5/3, 3/√5। কে একজন করো দেখি। সোনালি লিখছে 1/√2, না, এটার অ্যান্সার হবে √5/3। একটু কারেকশন করে দেখো কোথাও ভুল গেছে কিনা। আর কেউ ধরতে পারছো এটা কিভাবে করবা? দেখো আমি একটু ধরাই দেই। সেটা হচ্ছে যে এখানে বলছে কি উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির বৃহৎ অক্ষের অর্ধেক। এই প্রশ্নটা, এই কথাটার অর্থ কি বুঝতে পারছো তুমি? তোমাকে কি বলছে? তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি বলো তো? কোন অবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² ইজিকালস টু কি? বৃহৎ অক্ষের অর্ধেক। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a/2, অর্থাৎ 2b² সমান a² বা b² সমান হাফ। এখন দেখো করতে পারো কিনা, এটা কিভাবে করবা। অর্থাৎ এখন যদি আমি মান বসাই কি হবে? √1 - b²/a²। মান বসাও। √1 - হাফ হোল স্কোয়ার, অর্থাৎ √1 - 1/4। যদি মান বসাই 4 - 1/4, তারপরে কি রুট, অর্থাৎ আমার আলটিমেটলি থাকবে এখানে ও আচ্ছা, ঠিক আছে। দেখো আমি এখানে অপশানটা ভুল দিয়েছিলাম, তোমাদের অ্যান্সারটা ঠিক ছিল। এই অঙ্কটা একটু এলোমেলো হয়ে গেছে। অপশানগুলো ছিল হাফ, 1/√2, √2, √3/2। অর্থাৎ আমাদের এখানে b²/a² মান ছিল হাফ। আমি যদি মান বসাই 1 - b²/a², তারপরে রুট, অর্থাৎ 1 - হাফ, 1 - √2। ঠিক আছে, তোমাদের যাদের অ্যান্সার 1/√2 ছিল তাদেরটা ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় কিন্তু দিয়ে দেয় অনেক সময়। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো প্রশ্নটা আমি লিখতেছি। এখানে ছিল 4x² + y² = 2 উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। 2√3, 3√2, 2√2,
5√2। অর্থাৎ একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, তোমাকে বলছে যদি উৎসের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত। আগে উচ্চতাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাও, তারপরে সলভ করো। কারণ আমরা সবাই জানি উপবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম x² ভাগ a² প্লাস y² ভাগ b² ইজিক্যালস থাকতে হবে অন। তাহলে এটাকে আগে এই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসো, তারপরে a আর b এর মান বের করে সলভ করো। অলরেডি সোনালি লিখছে আমাদের মধ্যে যে 2√2। হ্যাঁ ঠিক আছে, আর কেউ? নিউনটাও ঠিক আছে, 2√2। তাহলে দেখো আমি একটু জাস্ট ধরাই দেই যে এখানে আমরা অঙ্কটা কিভাবে সলভ করব। এখানে যেহেতু আছে 2, এই পাশে 2টা ভাগ দিয়ে দাও, অর্থাৎ x² ভাগ 2 প্লাস y²/2। এখানে যদি আমি 4 দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে এখানে থাকবে আমার x ভাগ হাফ প্লাস y²/2 ইকুয়ালস টু 1, বা 1/x² ভাগ 1/√2 তারপরে হোল স্কোয়ার প্লাস y² ভাগ √2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন তুমি এখান থেকে খুব সহজে কি করতে পারবা, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বের করতে পারবা। যেহেতু এখানে কি বড়, b বড়, তার মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2b বা 2√2। এই যে আমাদের অ্যান্সারের মধ্যে ছিল 2√2। দেখো আমরা আমাদের উপবৃত্তের লাস্ট টপিকে চলে আসছি। এর মধ্যে এটা আমাদের উপবৃত্তের শেষ টপিক, তারপর আমরা অধিবৃত্তে চলে যাব। প্রশ্নটা বলতেছি, দেখো বুঝো কিনা। কোন উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, তাহলে জাস্ট শুধু লিখে নাও যে x² প্লাস y² প্লাস x² ভাগ a² প্লাস y²/b² ইকুয়ালস টু 1। পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর স্থানাঙ্ক x, y হলে তার পরামিতিক স্থানাঙ্ক হবে a cos θ আর b sin θ। এটা একটু লিখে নাও, পরীক্ষা অনেক সময় থাকে এরকম সমীকরণ দিয়ে বলে যে এটা যদি a cos θ b cos θ হয় তাহলে কিসের সমীকরণ। এবং আরও একটা সূত্র থাকে পরীক্ষায়, সেটা হচ্ছে এই পরাবৃত্তটাকে যদি একটা রেখা স্পর্শ করে, অর্থাৎ y = mx + c, এই রেখাটা স্পর্শ করে, তাহলে আমি c সমান লিখতে পারবো ±√a² m² প্লাস b²। এটা একটু লিখে নাও, এটাও পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। আগেরবার আমরা পরাবৃত্তের ক্ষেত্রে শিখছিলাম, এবার আমরা উপবৃত্তের ক্ষেত্রে শিখেছি যে কোনো উপবৃত্তকে যদি y = mx রেখাটি স্পর্শ করে, তাহলে c সমান √a² প্লাস m² প্লাস b²। সূত্রগুলো একটু লিখে নাও, তারপর আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা কণিকের শুরু করছিলাম, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, কারণ আমাদের পরাবৃত্ত শেষ এবং উপবৃত্ত শেষ। তোমরা সবাই জানো যে যেটাই উপবৃত্ত সেটাই অধিবৃত্ত, শুধু মাঝখানে চিহ্নটার পার্থক্য। এবার আমরা অধিবৃত্তে চলে যাচ্ছি, এবং অঙ্ক শুরু করতেছি। এখানে খুবই অল্প কয়েকটা টপিক আছে। তোমাকে আমি বললাম যে খুবই সহজ একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় যেটা বারবার আসে, y² মাইনাস 4y মাইনাস x² প্লাস 6x ইকুয়াল 12, এটি কিসের সমীকরণ?
কিসের সমীকরণ? দেখো আমি অপশন দিয়ে দিচ্ছি, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এবং পরাবৃত্ত। আমরা এর আগেও কিন্তু এই জাতীয় একটা প্রশ্ন সলভ করছিলাম। আমরা বলছিলাম যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের চিহ্ন একই হয়, চিহ্ন একই চিহ্ন, তখন সেটা হবে কি? উপবৃত্ত। আর যদি চিহ্ন বিপরীত হয়, চিহ্ন ভিন্ন বা বিপরীত, তখন সেটা কি হয়? অধিবৃত্ত হয়। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ওয়াই স্কোয়ার এর সহগ কি? প্লাস, আর এর চিহ্ন মাইনাস, আর চিহ্ন কি? ভিন্ন। অর্থাৎ আমরা খুব সহজেই বলতে পারবো যে এই রাশিটি একটি অধিবৃত্তের সমীকরণ। আচ্ছা দেখো, পরামিতিক স্থানাঙ্ক নিয়ে আমরা একটু আগে কথা বললাম, সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে বলছিলাম? উপবৃত্তের ক্ষেত্রে। অধিবৃত্তের ক্ষেত্রে বিগত বছরের একটা প্রশ্ন দেখো, যে এ সেক থিটা কমা বি ট্যান থিটা বিন্দুর সঞ্চার পথ কোনটি? বিন্দুর সঞ্চার পথ কোনটি? আমি অপশন দিয়ে দিচ্ছি, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, সরল রেখা। দেখো, যেরকম আমি উপবৃত্তের ক্ষেত্রে বলছিলাম যে পরামিতিক স্থানাঙ্ক এ কস থিটা বি সাইন থিটা, ঠিক আছে? সেম ভাবে অধিবৃত্তের ক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্ক হবে এ সেক থিটা আর বি ট্যান থিটা। অর্থাৎ যেখানে দেখবা সেক আর ট্যান আছে, চোখ বন্ধ করে তার সঞ্চারপথ হবে কি? অধিবৃত্ত। আর যেখানে দেখবা সাইন আর কস আছে, চোখ বন্ধ করে বলবো সেটার সঞ্চারপথ হচ্ছে কি? উপবৃত্ত। সাথে কিন্তু এটা করে সহগ আছে, একটু দেখে নিও খেয়াল করে। এ সেক থিটা বি ট্যান থিটা অথবা এ কস থিটা বি সাইন থিটা। আচ্ছা দেখো, অধিবৃত্তের টপিকস খুবই অল্প, আমাদের ক্লাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমি বললাম যে 2x স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার ইকুয়ালস টু 2 অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? কেউ একজন করো দেখি, ধরতে পারো কিনা। আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি, √5/3, √5/2, 2/5, 3/5। অবশ্যই খেয়াল করে নিবা যে অধিবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ কি? এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, বা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইকুয়ালস টু 1। আগে এই সমীকরণটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবা, তারপর এটা সলভ করবা। করো দেখি, এটা ধরতে পারো কিনা। সোনালি লিখছো বি হবে, হ্যাঁ ঠিক আছে। আর কেউ? অ্যালিস খান লিখছো বি, হ্যাঁ ঠিক আছে। আর কেউ ধরতে পারছো? আচ্ছা দেখো, যদি ধরতে না পারো কোনো সমস্যা নাই, তাদের জন্য আমি আছি। যারা পারছো তাদের জন্য আমি আছি, একটু সাহায্য করি, একটু হেল্প করে। দেখো, এটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসো। তার মানে এখানে আমি কি দেখতেছি? কোনো সহগ থাকা যাবে না, ঠিক আছে?
তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে প্রথমে 2 দিয়ে আগে ভাগ দাও। 2x স্কোয়ার ভাগ 2 মাইনাস 8y স্কোয়ার ভাগ 2 ইকুয়ালস টু 1 বা x স্কোয়ার বাই 1 মাইনাস y স্কোয়ার বাই হাফ, একবারে লিখে দিলাম, হ্যাঁ, তারপরে হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমরা জানি সবাই যদি a গ্রেটার দেন b হয় তাহলে কথা 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তারপরে রুট। হ্যাঁ দেখো বি স্কোয়ারের মান হাফ, এ স্কোয়ারের মান 1। এখন করো, দেখো খুব সহজেই অঙ্কের রেজাল্ট মিলে যাবে। আলটিমেটলি শেষে আমাদের রেজাল্ট আসবে কত? √5/2। কারণ এখানে বি স্কোয়ারের মান হাফ, এ স্কোয়ারের মান তো 1 দেওয়াই আছে, হাফ তারপরে স্কোয়ার আর 1-এর উপরে স্কোয়ার করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। আচ্ছা, আরও একটা সহজ প্রশ্ন তোমাদের জন্য, যদিও পরীক্ষায় আসে কিন্তু সহজ, দেখো ধরতে পারো কিনা। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের আর 2-3টা টপিক বাকি আছে। আমি বললাম যে 9x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল, আচ্ছা 9x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল -36 এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। 8/3, 4/3, 3/4, 3/8। অর্থাৎ কোনো একটা কিছু দেওয়া আছে, তোমাকে আগে বুঝতে হবে এটা উপবৃত্ত না অধিবৃত্ত, ঠিক আছে? তারপরে বলছে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, দেখি ধরতে পারো কিনা কেউ একজন। সোনালি লিখছো এ, অর্থাৎ 8/3। হ্যাঁ ঠিক আছে, আর কেউ? আমাদের অ্যান্সার হবে 8/3। এলিয়াস খান লিখছো এ, ঠিক আছে। নিয়ন লিখছো এ, ঠিক আছে। আর কেউ ধরতে পারছো? ঠিক আছে, এটার অ্যান্সার 8/3 হবে। অর্থাৎ এই অঙ্কটাকে একটু সাজায় প্রথমে নিতে হবে। দেখো কি করতে হবে, স্ট্যান্ডার্ড ফর্মে আগে নাও, x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, y স্কোয়ার বাই বি স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার ভাগ a স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখানে -36 দিয়ে ভাগ দিলে 9x স্কোয়ার মাইনাস 36, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4y স্কোয়ার ভাগ 36 ইকুয়ালস টু 1, বা y স্কোয়ার ভাগ 9 মাইনাস x স্কোয়ার ভাগ 4 ইকুয়ালস টু 1। এখন দেখো এখানে বি স্কোয়ারের মান কত? 3 স্কোয়ার, আর এখানে 2 স্কোয়ার। এখন বলছে তোমাকে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সূত্র কি ছিল? 2a স্কোয়ার ভাগ বি, 2a স্কোয়ার ভাগ বি, 2 ইন্টু 2 স্কোয়ার ভাগ বি এর মান 3, অর্থাৎ 4 2 8/3। দেখো ধরতে পারছো কিনা, অঙ্কের অ্যান্সারটা কিন্তু এইভাবে হবে। অর্থাৎ যে কোনো রাশি দেওয়া থাকলে তাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে, তারপরে বুঝবা সেটা উপবৃত্ত না অধিবৃত্তের সমীকরণ, তারপরে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করবা। কারণ উপবৃত্ত আর অধিবৃত্তের চেহারা অনেকটা একই রকম, শুধু চিহ্নের পার্থক্য এখানে। দেখতে দেখতে আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। দেখো আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসে, তাহলে মোটামুটি আমাদের আজকের ক্লাস এখানে আমি বলতে পারবো শেষ। তার আগে একটা সূত্র লিখে নাও, একটু আগেও লিখে দিয়েছিলাম যে
এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই পরাবৃত্তটাকে যদি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি রেখা স্পর্শ করে তাহলে আমরা সি সমান লিখতে পারবো রুট ওভার, আচ্ছা একটু কারেকশন নাও, প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা একটু লিখে নাও, তারপরে আমরা আমাদের লাস্ট টপিকে চলে যাব। অর্থাৎ কোনো পরাবৃত্তকে যদি একটা রেখা স্পর্শ করে, কোনো অধিবৃত্তকে যদি একটা রেখা স্পর্শ করে, তাহলে আমরা সি সমান লিখতে পারবো প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অধিবৃত্তের ক্ষেত্রে শুধু এখানে ছিল প্লাস বি স্কোয়ার, আর পরাবৃত্তের ক্ষেত্রে ছিল সি সমান এ ভাগ এম। এই তিনটা জিনিস যেন ভুল না হয় পরীক্ষায়, কিন্তু এই তিনটা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় থাকবে। বিশেষ করে পরাবৃত্তটাই বেশি থাকে, উপবৃত্ত আর অধিবৃত্তেরটা পরীক্ষায় একটু কম আসে, তবে ইম্পর্টেন্ট। আজকের আমাদের লাস্ট টপিক দেখো, সেটা হচ্ছে অসীমতট রেখার দৈর্ঘ্য নির্ণয়। আমি একটা প্রশ্ন লিখতেছি, দেখে ধরতে পারো কিনা। ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইকুয়ালস টু 1 অধিবৃত্তের, আচ্ছা অসীমতট রেখার সমীকরণ কি? আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখে ধরতে পারো কিনা। ওয়াই সমান প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, ওয়াই সমান প্লাস মাইনাস এ বাই বি ইন্টু এক্স, ওয়াই সমান এক্স সমান প্লাস মাইনাস এ বাই বি ইন্টু ওয়াই, আর একটা ছিল এক্স সমান প্লাস মাইনাস বি বাই এ ইন্টু ওয়াই। অর্থাৎ কোনো একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, তোমাকে বলছে এই অধিবৃত্তের সমীকরণের অসীমতট রেখার সমীকরণ কি? একজন বলো দেখি। নিয়ন অলরেডি বলে ফেলছে অ্যান্সার এ। হ্যাঁ ঠিক আছে, একটু দেখো খেয়াল করে, এখানে কিন্তু সামনে কি আছে? ওয়াই স্কোয়ার আছে, এটার অ্যান্সার কিন্তু এ হবে না। হ্যাঁ একটু খেয়াল করে দেখো, সামনে কি আছে? ওয়াই স্কোয়ার আছে। সূত্র কিন্তু দুটো ছিল, দুটার জন্য আলাদা ছিল। এটার অ্যান্সার হবে বি। দেখো ধরতে পারছো কিনা আগে? হ্যাঁ সোনালি অলরেডি লিখে ফেলছে বি। আর কেউ? এলএস খান লিখছে এ, না অ্যান্সারটা বি হবে। আমি একটু ধরাই দিচ্ছি, দেখো অধিবৃত্তের সমীকরণ আমরা দুটো জানছিলাম, একটা হচ্ছে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, যদি এক্স এর সহগ বা চিহ্ন ধনাত্মক হয় তখন আমাদের অ্যান্সার হতো এটা। সরাসরি সূত্র আছে বইয়ে, দেখে নিও। যেহেতু এখানে ওয়াই স্কোয়ারের সহগ ধনাত্মক, ওয়াই স্কোয়ারের সহগ ধনাত্মক, এটার অ্যান্সার হবে এটা, সরাসরি সূত্র। এখানে কোনো প্যাচ নেই অঙ্কের মধ্যে। হ্যাঁ প্রথমে এক্স স্কোয়ার থাকে, তাহলে এক্স এই পাশে থাকবে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। যদি ওয়াই স্কোয়ার থাকে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই বি ইন্টু এক্স। সরাসরি সূত্র দিয়ে অঙ্ক। সরাসরি সূত্র এটা, যে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়ালস টু 1। যদি এইটা বলতাম তাহলে এইটার ক্ষেত্রে অসীমতট রেখার সমীকরণ হতো ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। যেহেতু আমার এখানে উল্টাটা আছে, ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইকুয়ালস টু 1, জাস্ট এইটারও উল্টা হবে, জাস্ট ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস এ বাই বি ইন্টু এক্স। সরাসরি সূত্র এটা। এটাই ছিল মূলত তোমাদের কণিকের উপরে আজকের ক্লাসটা। তো আমরা চেষ্টা করছি একটা ক্লাসের মধ্যে সবকিছু শেষ করার। তোমরা যদি কোনো টপিকস বুঝে না থাকো অথবা মনে হয় যে কোনো টপিকস একটু কঠিন লাগছে, তোমরা অবশ্যই আমাদের পেজে এসএমএসে জানাইতে পারো। এছাড়া তোমাদের জন্য একটু বলে রাখি, তোমাদের জন্য আমাদের কৃষিগুচ্ছের অনলাইনে নতুন একটা ব্যাচ চালু করা হয়েছে। তোমরা চাইলে সেখানে ভর্তি হয়ে পরীক্ষাগুলো দিতে পারো, ওটা শুধু আমাদের এক্সাম ব্যাচ।
আর চাইলে ক্লাসগুলো করে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারো। সবার জন্য শুভকামনা। আর কেউ যদি কোনো টপিকস অবশ্যই বুঝতে না পারো আমাদেরকে জানাবা, আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো নিয়ে সমাধান করার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।